এখন আমরা শীটের 10 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হয়েছে খ নাম্বারটা শ্যামল অ্যান্ড সন্স এর বইতে একখানা 3 ঘরের নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা 3 ঘরের নগদান বই প্রস্তুত করতে গেলে আমরা জানি যে এখানে নগদ, ব্যাংক এবং বাট্টা 3টা ঘর করতে হয়। আর আমরা 3 ঘরা নগদান বই যখন করব, এই ক্ষেত্রে আমাদের মূল ফর্মুলাটা হচ্ছে আসলে ডেবিট সাইডে বসাবো আর চলে গেলে ক্রেডিট পাশে বসাবো। তাহলে এক্ষেত্রে আসলে যে ডেবিট পাশে বসবে মানে হচ্ছে নগদে যদি আসে তাহলে নগদের ঘরের ডেবিট দিকে বসবে, যদি সেটা ব্যাংকের মাধ্যমে আসে তাহলে ব্যাংকের ঘরে ডেবিট দিকে বসবে। আর বাট্টার বিষয়টা আমরা যখন কাজ করব ঠিক ওই মুহূর্তে বাট্টার কথাটা বলবো। আর প্রদানের ক্ষেত্রে আমরা বলছি যেটা চলে যাবে, যদি নগদ থেকে চলে যায় তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো, আর যদি ব্যাংক থেকে চলে যায় সেক্ষেত্রে ব্যাংকের ক্রেডিট ঘরে বসাবো। এই কথাটুকু শুধু মনে রাখতে হবে যে আসছে ডেবিট দিকে, চলে গেছে ক্রেডিট দিকে। কেমন? এখানে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে 2023 সালে 1 মার্চ তারিখে ব্যবসা আরম্ভ করেন। যেহেতু ব্যবসা আরম্ভ করেছে তাহলে এক্ষেত্রে নগদ বা ব্যাংকের কোনো ব্যালেন্স থাকছে না। এক্ষেত্রে আমরা দেখছি 1 তারিখে নগদ 25,000 টাকা এবং ব্যাংক জমা 8,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে কি নগদ টাকা আসছে, ব্যাংকে টাকা আসছে, তাহলে কার কাছ থেকে আসছে? মূলধন মালিকের কাছ থেকে আসছে, যে কারণে উল্টা দিকে হবে মূলধন, অর্থাৎ নগদ আসছে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে। ব্যাংকে টাকা জমা হয়েছে কার কাছ থেকে আসছে? মালিকের কাছ থেকে। এই জন্য আমরা নামটা লিখব মূলধন। আর যেহেতু আসছে তাহলে নগদের ঘরে 25,000 বসবে আর ব্যাংকের ঘরে ডেবিট দিকে 8,000 টাকা বসবে। তাহলে এই নগদের ঘরে ডেবিট দিকে যেহেতু আসছে 25,000, ব্যাংকে যেহেতু আসছে তাহলে ব্যাংকে 8,000। কেমন? আর নামটা হবে মূলধন। ভিডিওটা শর্ট করার জন্য আগেই আমি তথ্যগুলো লিখে রেখেছি। এবার আমরা যাই 2 তারিখে। 2 তারিখে বলছে সুজনের নিকট 7,100 টাকার পণ্য বিক্রয় করা হলো। যেহেতু আমরা এখানে সুজনের কাছে পণ্য বিক্রি করেছি, এখানে আমাদের নগদ আসেও নি আবার যায়ও নাই, এই কারণে আমরা এটা নগদান বইতে লিখব না। আর এক্ষেত্রে আমাদেরকে আরেকটু কথা বলেছে, দেখো গতে যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা একটা কাজ করি, অ্যাট এ টাইম 2টা খ এবং গ রিকোয়ারমেন্টটা করে ফেলবো। তাহলে যেহেতু জাবেদা চেয়েছে কোনগুলো? যেগুলো নগদান বইতে আসবে না, আমরা বলছি 2 তারিখেরটা নগদান বইতে আসবে না। তাহলে এটার জাবেদা কি হবে? জাবেদা হবে, যেহেতু বাকিতে হয়েছে, হ্যাঁ, তাহলে সুজনের নিকট থেকে, তাহলে সুজন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা আমরা লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যে যেটা লিখতে চাও সে সেইভাবে লিখবে। তাহলে লিখলাম সুজন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 7,100 7,100। যেহেতু অনেকেরই একটা সমস্যা হয় দেনাদার হবে না পাওনাদার হবে, এটা লিখতে অনেকে ভুল করে, তাই নাম লিখে দিয়েছি যাতে করে কোনো ধরনের কোনো ভুল না হয়। এরপর 3 তারিখ পণ্য বিক্রয় করে 6,000 টাকার বিলের স্বীকৃতি পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা টাকা পাইনি, কি পেয়েছি? একটা বিলের স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, তাহলে জাবেদা করলে দাঁড়াবে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রেও কিন্তু নগদে আসেও নেই যায়ও নি, তাই এটা 3 ঘর নগদান বইতে আসবে না। তাহলে এটার জন্য আমরা জাবেদা দিচ্ছি প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যখনই বিল পাওয়া যাবে তখনই সেটা হবে প্রাপ্য বিল। এরপর 9 তারিখ বলছে সুজন অ্যান্ড কোম্পানির নিকট হতে 7,000 টাকার পাওয়া গেল। তাহলে এখানে 7,000 টাকা আসছে, তাহলে যেহেতু আসছে তাহলে ডেবিট দিকে বসবে নগদের ঘরে।
7,000 টাকা। আর এর সাথে যেহেতু বাট্টা লেখা আছে, তাহলে নগদ যেহেতু ডেবিট দিকে বসছে, তাই বাট্টাটা ডেবিট দিকেই বসবে। তাহলে সুজনের কাছ থেকে পেয়েছি, তাই নগদের ডেবিট দিকে, এবং সেই পাশেই বাট্টা বসে দিলাম 1,000 টাকা। এরপর 3 তারিখের বিলটি ব্যাংকে 10% বাট্টায় ভাঙানো হলো। তাহলে 3 তারিখে আমাদের একটা প্রাপ্য বিল ছিল, সেই প্রাপ্য বিল আমরা কি করেছি, ব্যাংকে জমা দিয়েছি। ভাঙানো হলো মানে হচ্ছে যে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি এবং এই ঋণটা স্বল্পমেয়াদী হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমরা ব্যাংক থেকে টাকা পেয়েছি। কোন বিলটা ছিল, সেটা 3 তারিখের 6,000 টাকার বিল ছিল। তাহলে আমরা সেই বিলটা দিয়েছি এবং সেখান থেকে আমরা ঋণ নিয়েছি 10% বাট্টায়। তার মানে হচ্ছে বাট্টার ঘরে এই 6,000 টাকার উপর 10% করলে 600 টাকা হবে। 600 টাকা বাট্টা। আর বাকি যে টাকাটা আছে, অর্থাৎ 5,400 টাকা, এটা আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি। এটাকেই বলা হচ্ছে যে প্রাপ্য বিল ভাঙানো হয়েছে। 17, জাবেদের নিকট হতে পণ্য ক্রয় 9,000 টাকা এবং 5,000 টাকা চেক প্রদান করা হলো। আমরা কিনেছি 9,000 টাকার পণ্য, কিন্তু পেমেন্ট করেছি 5,000, সেটাও আবার চেক দিয়ে। তারপর ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়েছে 5,000। তাহলে এক্ষেত্রে বাকি যে 4,000 টাকা আছে, সেটা বাকি রয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা চেকে পরিশোধ করেছি 5,000 টাকা। তাহলে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে 5,000 টাকা পরিশোধ করেছি ব্যাংকের মাধ্যমে। তাহলে চলে গেছে আমাদের ব্যাংক থেকে 5,000 টাকা। এই জন্য আমরা ব্যাংকের ক্রেডিট ঘরে 5,000 টাকা লিখলাম, আর নামটা লিখেছি কি, ক্রয় হিসাব। আর 4,000 টাকা যেহেতু বাকিতে হয়েছে, তাহলে আমরা জাবেদা দিচ্ছি, সেটার জন্য ক্রয় হিসাব ডেবিট, জাবেদ অথবা পাওনাদার হিসাব ক্রেডিট 4,000 টাকা। 23 তারিখ পুরাতন যন্ত্রপাতি বিক্রি করা হলো 3,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমার কাছে আসছে নগদ 3,000 টাকা। তাহলে কোথায় বসবে, অবশ্যই ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে আমরা বসাবো নগদের ঘরে 3,000 টাকা। বিপরীত নামটি হবে কি, যন্ত্রপাতি। বিক্রয় হবে না, কারণ এটি পণ্য নয়, এই কারণে। 25 তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। জাবেদা করলে কি দাঁড়াবে, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে এটা নগদে হয়নি, তাই আমরা জাবেদা দিচ্ছি বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অ্যামাউন্ট লিখব 1,000 টাকা। 27 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 250 টাকা। তাহলে আমাদের কি হয়েছে, ব্যাংকে টাকা আসছে। তাহলে ব্যাংকের ডেবিট দিকে বসবে 250, নাম হবে ব্যাংক সুদ। 28 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা। এখানে নগদের কোনো লেনদেন হয়নি, তাহলে আমাদের জাবেদা করলে দাঁড়াবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু মালিক পণ্য উত্তোলন করেছে, তাহলে ক্রয়টা চলে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। অ্যামাউন্ট হলো 500। নগদ উদ্বৃত্তের অর্ধেক ব্যাংকে জমা দেওয়া হলো 30 তারিখ। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টেই নগদ উদ্বৃত্তের পরিমাণটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমেই নগদের ডেবিট সাইড আগে যোগ দিব। ডেবিট সাইড যোগ দিলে আসে হচ্ছে 35,000 টাকা আসলো। এরপর আমরা এটাকে কি করব, ক্রেডিট দিকে বসাবো 35,000 টাকা। এবার কি করব, এখান থেকে বিয়োগ দেব। যেহেতু ক্রেডিট পাশে কিছুই নাই, তাই আমরা বলতে পারি যে পুরো 35,000 টাকাই আমাদের হাতে রয়ে গেছে। যেহেতু 35,000 টাকা হাতে রয়ে গেছে, এখন আমাদেরকে বলছে এই যে 35,000 হাতে রয়ে গেছে, এইটার অর্ধেক টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এটার অর্ধেক, তার মানে কত, 17,500। তাহলে 17,500 যদি আমরা ব্যাংকে জমা দেই, তাহলে ব্যাংকের ডেবিট দিকে 17,500 টাকা
আসছে ব্যাংকে জমা হয়েছে, তাহলে ব্যাংকে আসছে 17,500 এবং নগদ টাকা চলে গেছে 17,500। যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে এই কারণে নগদের ক্রেডিট ঘরে বসলো। এখন নামটা কি হবে? যার যার বিপরীত নাম, অর্থাৎ নগদের বিপরীত নাম কি হবে? ব্যাংক হিসাব। আর ব্যাংকের বিপরীত নামটা হচ্ছে নগদান হিসাব। তার মানে হচ্ছে এটা কন্ট্রা এন্ট্রি হলো, এই জন্য আমরা পাশে সি লিখে দিলাম। আর বাকি যে অর্ধেক, সেটা কি আমার ব্যালেন্স রয়ে গেল? যেহেতু 35-এর মধ্যে আমরা অর্ধেক ব্যাংকে জমা দিয়েছি, বাকি অর্ধেক রয়ে গেছে, সেই বাকি অর্ধেকটাই হলো ব্যালেন্স সিডি। কেমন? এবার আমরা কি করব? ব্যাংকের ডেবিট সাইডটা যোগ করব। তাহলে যোগফল আসছে 31,150। এই 31,150 আমরা কি করব? ক্রেডিট সাইডে লিখলাম। এখন আমরা কি করব? 31,150 থেকে এই 5,000 বিয়োগ দিব, দিলে 26,150 বের হয়। এরপর বাট্টার ঘরে এখানে হয় 700, আমরা যোগ করে ফেললাম, এখানে নাই, নীল। এটা বাট্টার কখনোই ব্যালেন্স বের করতে হয় না। এরপর আমরা কি করব? পরের মাস এপ্রিলের 1 তারিখে আমরা কি করব? ব্যালেন্স বিডি লিখব। কত? যেটা নগদে বের হয়েছে 17,500 এবং ব্যাংকে বের হয়েছে 26,150 টাকা, এটা আমরা লিখে দিলাম। কেমন? তাহলে আমাদের 3 ঘর নগদান বই প্রস্তুত হয়ে গেল এবং একই সাথে আমাদের জাবেদাও হয়ে গেল। 10-এর কতে বলা হয়েছে নগদ প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমরা কি করব? এই যে 3 ঘর নগদান বই করেছি, এই যে বাট্টার ঘরে 100 আর হচ্ছে 600, তাহলে 9 তারিখ লিখব যে প্রদত্ত বাট্টা 100 এবং 13 তারিখে আমরা লিখব প্রদত্ত বাট্টা 600, মোট 700 টাকা। তাহলে আমাদের প্রদত্ত বাট্টার পরিমাণ হলো 700 টাকা। ব্যাস, এইভাবেই আমরা খুব অনায়াসেই 3 ঘর নগদান বই এবং তার সাথে যে জাবেদা বা যে করণীয়, সেটা আমরা খুব সহজে করতে পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।